দর্শক, রাস্তার ধারে এরকম অসংখ্য মানুষ পড়ে থাকে, কিন্তু কজনের খবর আমরা রাখি? এই মানুষগুলো কোনো না কোনোভাবে ফাঁদের শিকার, এবং সেই ফাঁদগুলো এরকম যেগুলি খালি চোখে দেখা যায় না। ফাঁদে পড়ার পরে বোঝা যায় অনেক দেরি হয়ে গেছে। এই ফাঁদগুলি লুকিয়ে থাকে সম্পর্ক, তথ্য প্রযুক্তি, ক্যারিয়ার, মিডিয়া বা বিভিন্ন ধরনের সামাজিক বিভিন্ন সম্পর্কের মধ্যে। যখন সেই ফাঁদগুলি আপনার সামনে উন্মোচিত হয়, তখন অনেক বড় মূল্য দিতে হয় আপনাকে। দর্শক, আমন্ত্রণ জানাই যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। ফাঁদে আমরা সত্য ঘটনা পুনর্নির্মাণ করি। আমরা জানিয়ে দেই এরকম কোনো গল্প, যে গল্প আজও আপনার হয়তো জানা হয়নি, বা গল্প জানলেও জানা হয়নি তার পেছনের গল্প। সেসব গল্প নিয়ে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন আজকের ঘটনা কি। আপনি যদি আমাদেরকে কোনো রকম ইনফরমেশন না দেন, তাহলে আমরা কিভাবে সাহায্য করবো আপনাকে বলেন? প্লিজ একটু মনটাকে শক্ত করে পুরো ঘটনাটাকে আমাদেরকে খুলে বলুন। আমি আমার হাজবেন্ডের সাথে ডিভোর্সের পর বাবুকে নিয়ে খুব বেহাল অবস্থায় ছিল। এরপর আমি চলে যাই আমার বোনের বাসায়। সেখানে গিয়ে আমি স্বাভাবিক হতে পারিনি। সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করতো আমার মাঝে। এরপর ইন্টারনেটে পরিচয় হয় সাইফের সাথে। তোমার অনেক কিছুই না আমি বুঝি না। না বোঝার কি আছে? এই যে কখনো খুব ফ্রেশ মুডে গল্প করো, আবার কখনো একেবারে বোবা হয়ে যাও। কি হলো, আবার কি তোমার বোবা ধরলো? না, এমনি। তাহলে কি বোবার অভিনয় করছো? তুমি না, এতদিন তোমার সাথে চ্যাট করি, ফোনে কথা বলি, অ্যাটলিস্ট আমার এত তোমার বন্ধু ভাবতে পারো নাকি? তা পারো। তাহলে তোমার অনেক কিছু আমাকে বলো না কেন? আচ্ছা বাবা, বলো কি জানতে চাও? তুমি প্রায়ই এমন মন খারাপ করে থাকো কেন? না না, মানে আমি জানি আমি কোনো সমাধান দিতে পারবো না, তবে কষ্টের কথা কাউকে বললে না একটু হলে মনটা হালকা হয়। কি ঠিক বলছি না? আমার প্রোফাইল দেখোনি? আমি ডিভোর্সড। আমার একটা ছেলে আছে। সজীবের সাথে বিবাহ বিচ্ছেদের পরে বেলা বোনের বাসায় ফিরে আসে। ছেলেকে দেখভাল করা ছাড়া বেশিরভাগ সময় নিঃসঙ্গ কাটতে থাকে। নিঃসঙ্গতা সঙ্গ চায়, যে কারণে সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে পরিচয় হয় তার সাইফের সাথে। ভালো লাগে, কথা হয়, কথা আগাতে থাকে। সজীবের সাথে যোগাযোগ কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি। সজীব নিয়মিত যোগাযোগ করছে, তবে সেটা বেলাকে ফিরে পাওয়ার জন্য নয়। সজীব তার সন্তানকে ফিরে পেতে চায়। হ্যাঁ বলো। বাবুরে তো দিলা না। তুমি যত যাই বলো, আমি ওকে তোমার কাছে ছাড়বো না। আমি জানি তুমি এত সহজে ছাড়বা না, যাতে সহজে ছাড়ানো যায় সেই ব্যবস্থায় আমি করতেছি। উকিল নোটিশ যখন হাতে পাবা তখন বুঝবা আমার বাবু বড় হইছে, আমার কাছে থাকবে এটাই স্বাভাবিক। তুমি এত খারাপ
তোমার মতো খারাপ মানুষ আমি জীবন দেখিনি। কি বললা? আমি খারাপ মানুষ? আমি খারাপ মানুষ হলে তুমি একটা ম্যাডাম লোকে কি ব্যাপার, হাসছো কেন? না কিছু না। আরে আশ্চর্য। না মানে ফোনে না তোমার কণ্ঠ শুনে তোমাকে না অনেক বাচ্চা বাচ্চা লাগে, মনে হয় তুমি অনেক ছোট। কি তাই? হ্যাঁ। এখন কেমন লাগছে? কেমন আবার? যেমন আছো তেমন। আচ্ছা, বাবু কোথায়? বাবু স্কুলে। স্কুলে? হ্যাঁ। আচ্ছা বেলা, তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্ন? হুম, করো। ধরো মানে মানে এমন কি হতে পারে না যে তুমি আমি আমরা সবসময় পাশাপাশি কাছাকাছি থাকতে পারবো? মানে হতে পারে না এমন? হ্যাঁ, কিন্তু এটা যদি প্রেম সংক্রান্ত হয় তাহলে না। কেন? সমস্যা কোথায়? আচ্ছা সাইফ, তুমি আমার সম্পর্কে সবকিছু জানো তাই না? আর তাছাড়া আমার একটা ছেলে আছে, আর আমি চাই না ওর ভবিষ্যৎটা নষ্ট হোক। আচ্ছা তুমি এইভাবে বলছো কেন? আমি কিন্তু বাবুকে ছাড়া তোমাকে কখনো চিন্তা করিনি, আর ওর প্রতি আমার একটা দায়িত্বও কাজ করে। সাইফ, এখন যা বলছো তুমি এগুলো সব তোমার আবেগ, ঠিক আছে? তুমি যখন বাস্তবের মুখোমুখি হবে না তখন আর তোমার এসব কিচ্ছু মনে থাকবে না। বেলা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি তোমার কখনো কোনো অসম্মান হতে দেবো না। বাবুরও কোনো কষ্ট হবে না। প্লিজ তুমি একটা বার আমাকে একটা সুযোগ দাও, প্লিজ একটা সুযোগ। প্লিজ। কি বলেন না? আরে বা হাতটা পাতো না। আচ্ছা, আর কতদিন এভাবে থাকবি তুই? তোর বয়সী কত মেয়ে বিয়ে করে সংসার জীবন যাপন করছে। কি বা এমন বয়স হয়েছে তোর? আপু থামো তো। আমার কোনো কথা তো তোর ভালো লাগে না। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর। আচ্ছা, এটা কার বাসা? ধরে নাও এটা আমার বাসা। ধরে নাও মানে? মানে এটা আমার একটা বন্ধুর বাসা, তবে তুমি আমার বাসাও বলতে পারো। আচ্ছা। না সাহেব, এটা ঠিক না। কেন? তুমি আমাকে এখন আপন ভাবতে পারছো না? আসলে তা না, আসলে এত দ্রুত এসব করা ঠিক না।
ট্রু লাভ নোজ নো ল। সামাজিক নেটওয়ার্কে সেই আধা পরিচিত সম্পর্ক শেষ পর্যন্ত এসে দাঁড়ায় প্রণয়। বেলার কাছে মনে হয় যে তার নিঃসঙ্গ জীবনে সাইফ যেন নিঃসঙ্গতায় খড়কুটোর মতো। আবার সাইফকেও দেখে মনে হয় সাইফ ভীষণ ভালোবাসে বেলাকে। কিন্তু কি পরিণতি হতে পারে এই অসম প্রেমের? একদিকে সাইফের সাথে অসম প্রণয়, অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ। আবার সজীবের সাথেও সব সম্পর্ক কিন্তু শেষ হয়ে যায়নি বেলা। বেলা বুঝতে পারে না আসলে কোন সম্পর্কটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু বেলার সমস্ত সত্তা জুড়ে যেন ক্রমশ ছেয়ে যায় সাইফ। সাইফকে সর্বক্ষণ মনে হয়, সাইফের সাথে থাকার সময়টুকু, কথা বলার সময়টুকু, ফেসবুকে চ্যাট করার সময়টুকু বা অন্য যে কোনো মাধ্যমে যোগাযোগ করার সময়টুকু যেন বেলার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। কি করবে বেলা? এই সর্বশ্রেষ্ঠ সময়ের সুখের দিকে যাবে নাকি সন্তান, নিজের জীবনের কথা ভাববে? কি কার লগে করতেছো? তুমি কি এসব বলার জন্য ফোন দিছো? আরে চেতো কেন, তুমি কখন কি করো কার সাথে খবরে কিন্তু আমি রাখি। তোমার কথা শেষ, ফোন রাখো। আরে আরে রাখো রাখো রাখো, এত অস্থির হচ্ছ কেন? আসল কথাটাই তো বলা হয় নাই। কি বলো? আমার ছেলে তোমার কাছে থাকলে মানুষ হইব না, আর আমার ছেলের পড়ালেখা চালানোর মতো খরচ তোমার আর তোমার গোষ্ঠীর একদমই নাই। ভালোই ভালোই আমার ছেলেরে আমার কাছে ফেরত দিয়ে দাও, নয়তো তোমারে আর তোমার জেলের ভাত খাওয়াবো। তোমার এমন কেউ নাই যে আমার হাত থেকে তোমারে বাঁচাইবো। আমি ছেলেকে দিব না, তুমি যা পারো তাই করো। এভাবে আর কতদিন সাইফ? হুট করে কথা বললে কেন? না মানে এভাবে আমার আর দিনের পর দিন ভালো লাগছে না। আমি যদি তোমাকে নিয়ে ঘর ভাবতে চাই, সেটা কি খুব অন্যায় হবে? তুমি হুট করে কথা বললে কেন? সাইফ, এটা আমার প্রশ্নের জবাব না। বেলা, মানে তুমি বুঝতে পারছো না, মানে আমি তো এই অবস্থায় তোমাকে বিয়ে করতে পারছি না। মানে বিয়েটা তো ছেলে খেলা না। তুমি বললে আর হুট করে করে ফেললাম, ব্যাপারটা তো মানে বেলা, বোঝার চেষ্টা করো। আরে তুমি চিন্তা করে আমাকে জানিও, আমি আর এই সম্পর্ক চাই না। সাইফ এই সম্পর্কের মজাটুকুই শুধু উপভোগ করতে চায়, কোনো সামাজিক দায়িত্ব নিতে চায় না। আর বেলা সামাজিক দায়িত্ব বা সামাজিক পরিচিতি ছাড়া এই সম্পর্কটিকে আর কন্টিনিউ করতে চায় না। তাহলে কি হতে পারে পরিণাম? বিচ্ছেদ? আবারও? কিরে, কি হলো তোর? না কিছু না। আমাকে বল। বললাম তো কিছু না। ও ঠিক আছে, চল খাবি, চল, এখন বলতে হবে না। না আমি খাবো না। আহা চল তো, আয়। আমি যাবো না, তুমি যাও তো আপু প্লিজ। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া তো করবি। না আমার কিছু ভালো লাগছে না, প্লিজ। তেমন করে মন খারাপ করে বসে থাকলে হবে বল? আমারও তো খারাপ লাগে। প্লিজ তুমি যাও, আমি খাবো না, তুমি যাও।
আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা বেলা, আমি কি তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করবো না? তাহলে এখন বিয়ে করতে সমস্যা কোথায়? তুমি তো ভালো চাকরি করো। আচ্ছা বাবা, এটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলবো, একটা ডিসিশন আমরা নেব, কিন্তু তুমি যে দিনের পর দিন আমার সাথে কথা বলছো না, এটা কি ঠিক করছো? তবে তোমার ব্যাচেলার ফ্ল্যাট। আচ্ছা তাহলে কোথায় যাবা? তাহলে বাইরে কোথাও। আচ্ছা, এই সমস্ত আলোচনা কি বাইরে করা ঠিক হবে? না সাইফ, আমি আর তোমার ব্যাচেলার ফ্ল্যাটে যাবো না। আচ্ছা আচ্ছা, আরে একবার, আমি আর বলবো না, তুমি জাস্ট একবার লাস্ট প্রমিস, আমি আর বলবো না, লাস্ট একবার এসো, আমি আর তোমাকে আসতে বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে কিন্তু অন্য কিছু করতে বাধ্য করবে না। ও আচ্ছা ঠিক আছে, বলবো না, হলো? খুশি? প্রমিস? প্রমিস প্রমিস। কোনো সম্পর্ক কি চাইলেই চট করে শেষ করে দেয়া যায়? বেলা পারে না। সাইফের পীড়াপিড়িতে বেলা আবার রাজি হয়ে যায় সাইফের সেই বিশেষ জায়গাটিতে যেতে। এরকমই প্রতিবার ঘটতে থাকবে? সাইফ পীড়াপিড়ি করবে, বেলা রাজি হয়ে যাবে, নাকি এই সম্পর্কের কোথাও শেষ হবে? এই দেখা কি শেষ দেখা, নাকি এই দেখা চলতেই থাকবে? গিলছোস, এইবার যতবার রান দিমু ততবারই। ফাঁদে আটকে গেছে বেলা। ফাঁদ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে বেলাকে চারপাশ থেকে। সজীব এবং সজীবের বন্ধুরা সেই রেপ করা ভিডিও দেখিয়ে বারবার বারবার বেলাকে সেই জায়গায় আসতে বাধ্য করে, বেলার সাথে যা খুশি করে। কিন্তু এভাবেই কি চলতে থাকবে? ফাঁদ থেকে কোনোদিন কি বেরোতে পারবে না বেলা? বেলা খুঁজতে থাকে ফাঁদ থেকে বেরোনোর একটি সুযোগ। বেলা ফাঁদ থেকে বেরোবার চেষ্টায় সফল হতে পারেনি। একসময় সাইফ এবং তার সহযোগীরা বেলাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। এলাকার মানুষ পরে বেলাকে হসপিটালে নিয়ে আসে, ক্রমশ বেলা সুস্থ হয়। একটি ফাঁদ বেলার জীবনকে ভয়াবহভাবে এলোমেলো করে দিয়ে যায়। এই মুহূর্তে হয়তো আপনার কোনো প্রিয়জন এরকম ফাঁদে পড়তে যাচ্ছে। আমাদের সবার মিশন তাকে বাঁচাতে হবে। আমাদের এই ফাঁদ এড়িয়ে চলতে হবে। এড়িয়ে চলার জন্য জানতে হবে এরকম ফাঁদের চেহারা, যেন আমরা সব সময় এই ফাঁদ থেকে দূরে থাকতে পারি। আর জানতে হবে যদি কখনো এরকম ফাঁদে আমরা পড়ে যাই, সেখান থেকে আমরা বেরোবো কিভাবে। চলুন কথা বলি আজকে এই বিষয়ে একজন বিশেষজ্ঞের সাথে। এখন পৃথিবীর কোনো দেশেই আসলে নারীদের জন্য একদম নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাহলে এখন নারীরা এক্ষেত্রে কি করতে পারে? যে কোনো নারীর উপরে যখন রেপ হয়, এই ধরনের ধর্ষণের ঘটনাগুলো যখন ঘটে, তখন আসলে নারীর কি করার থাকতে পারে? আসলে যখন কোনো বিবাহিত মেয়ে বা
তার ডিভোর্স হয়ে যায়, তখন সে যখন তখন তার মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করে, লোনলিনেস চলে আসে তার ভিতরে। তখন সে কি করে যে তার হতাশা থেকে বেরিয়ে আসার জন্য সে কারো না কারো আশ্রয় নিতে চায়। তখন সে হয়তো যদি সেই মেয়েটি যদি পরিবারের কাউকে, তার বাবাকে, মাকে বা আত্মীয় স্বজন, কাছের মানুষদেরকে বিশ্বাস করতে না পারে, তখন সে কি করে যে বন্ধুত্বের আশ্রয় নেয়। সেই বন্ধুত্বটা সরাসরি টেলিফোনে হতে পারে, সরাসরি অন্য যে কোনোভাবে হতে পারে, বা অন্য ইন্টারনেটের মাধ্যমেও হতে পারে। তখন তারা বন্ধুত্ব তৈরি করতে চায়। তো দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে বা বন্ধুত্ব তৈরি করছে না জেনে বা না বুঝে, অনেক সময় অনেকখানি খবর না নিয়ে, আবারও বলছি আবেগের বশবর্তী হয়ে, কারণ সে তার হতাশাটাকে ঢাকতে চাইছে, সে তার হতাশা থেকে বেরিয়ে আসতে চাইছে, কারো আশ্রয় তার দরকার, সে কারো সাজেশন তার দরকার। তখন সে কি করছে যে অনলাইনে বলি বা অন্য যে কোনোভাবে বলি বন্ধুত্ব তৈরি করছে। তো বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে তারা খোঁজ খবর হয়তো নিচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা বড় রকমের গ্যাপ থেকে যায় কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এই গ্যাপটা যখন থাকে তখনই বুঝতে হবে যে এটাই কিন্তু আমার জন্য প্রথম সংকেত যে আমি কিন্তু আসলে যার সাথে বন্ধুত্ব করছি তাকে আমি সম্পূর্ণরূপে জানি না। এটা কিন্তু আমার জন্য প্রথম সংকেত। প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে হবে, সবাইকে জানতে হবে, বিশেষ করে নারীদেরকে জানতে হবে যে ঘটনাগুলো কিভাবে ঘটে, কিভাবে ঘটনাগুলো সূত্রপাত হয়, শুরু হয়। তো কাজে পারিবারিকভাবে আসলে বলছি যে পারিবারিকভাবে যদি একটা বড় রকমের সাপোর্ট থাকে, সমাজ তো সাপোর্ট দেবেই অন্য যে কোনোভাবে হোক, কিন্তু পারিবারিকভাবে বলছি, কারণ এ ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন একটা লজ্জা, একটা ভয়, একটা সংশয় কাজ করে। তখন পরিবারের সাপোর্টটাই কিন্তু সবচেয়ে বেশি দরকার। তো পরিবার কি করতে পারে যে বাবা মা তাকে বোঝাতে পারেন, এই ঘটনাগুলো ঘটার আগেই তাকে সাবধান করতে পারেন। আর ঘটনাগুলো যদি কোনো কারণে কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাবা মা এই চুপ করো বা এটা কাউকে বলা যাবে না, বা সমাজে জানাজানি হলে কি হবে, এই কথাগুলো কিন্তু বলা যাবে না, আসলে সমাজে জানতে দিতে হবে। দর্শক, যাবার সময় হয়েছে। আপনাদের নিজেদের কাছে যদি এরকম কোনো ফাঁদ উন্মোচনের ঘটনা জানা থাকে আমাদের ফেসবুক পাতার মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পাতার ঠিকানা www.facebook.com/ফাঁদ.jtv। আমরা সেই সত্য ঘটনাগুলিকে পুনর্নির্মাণ করব, সেই সাথে উন্মোচিত করব আরও নতুন নতুন ফাঁদের সেই গল্পগুলো নিয়ে আসবো প্রতি মঙ্গলবার রাত 9:20 যমুনা টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যমুনা টেলিভিশন দেখতে থাকুন আর ফাঁদ এড়িয়ে চলুন। ভালো থাকবেন, শুভরাত্রি।